ঊনবিংশ শতকের বাংলা, যখন সমাজ, সংস্কৃতি, চিন্তাভাবনা সব কিছুতেই একটা নতুন ঢেউ এসেছিল। সেই নবজাগরণের যাকে আমরা রেনেসাঁস বলি, তার একজন প্রধান কাণ্ডারি ছিলেন রাজা রামমোহন রায়। আজ তাকে নিয়েই আমাদের আলোচনা। হ্যাঁ, আর আমাদের হাতে আছে রাজা রামমোহন নবজাগরণের পথিকৃৎ বইয়ের কিছু অংশ। ঠিক, এই আলোচনাতে আমরা চেষ্টা করব বুঝতে যে ঠিক কি কি কারণে তিনি এতখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন। রামমোহনের জীবন শুরু হয় সেই 1772 সালে হুগলির রাধানগরে। আচ্ছা, তার পড়াশোনার ব্যাপারটা কিন্তু দারুণ। শুধু সংস্কৃত বা বাংলা নয়, ফার্সি, আরবি, এমনকি ইংরেজি ভাষাতেও তার গভীর জ্ঞান ছিল। একদম। আর শুধু ভাষা নয়, তিনি বেদ, উপনিষদ, কোরআন, বাইবেল বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ পড়েছেন। কিন্তু নিছক পড়া নয়, তিনি এই আলাদা আলাদা চিন্তার মধ্যে একটা যোগসূত্র খুঁজতেন। আর দেখুন, এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং। এই যে নানা ভাষা শেখা, নানা ধর্মগ্রন্থ পড়া, এটা তাকে শুধু পণ্ডিত বানায়নি, বরং তার মধ্যে একটা খুব যুক্তিবাদী আর মানবতাবাদী মন তৈরি করেছিল। তিনি বুঝতে পারছিলেন যে কোনো একটা শাস্ত্র বা প্রথা আঁকড়ে ধরে থাকলেই চলবে না, যুক্তি দিয়ে বিচার করতে হবে। আর এটাই ছিল তার পরবর্তী সব কাজের মূল ভিত্তি, তাই না? ঠিক। আর এই যুক্তিবাদী মনটাই তাকে সমাজের দিকে তাকাতে বাধ্য করেছিল। বিশেষ করে ওই সময়ের কিছু ভয়ঙ্কর প্রথা, যেমন সতীদাহ। ভাবা যায়, হ্যাঁ, স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারা, কি ভয়ঙ্কর। তিনি কিন্তু শুধু আবেগ দিয়ে এর বিরোধিতা করেননি। তিনি ধর্মগ্রন্থ থেকেই যুক্তি খুঁজে বার করার চেষ্টা করেন যে এই প্রথা আসলে শাস্ত্রীয় নয়। কিন্তু আমার একটা প্রশ্ন জাগে, সেই সময়ে দাঁড়িয়ে এটা করা কতটা কঠিন ছিল? ধর্মগ্রন্থের অন্যরকম ব্যাখ্যা দেওয়া। সাংঘাতিক কঠিন ছিল। একদিকে তো এই প্রথার সমর্থকরা খুবই প্রভাবশালী ছিলেন, অবশ্যই। আবার তারাও তো শাস্ত্রের কথাই বলতেন। রামমোহনের আসল কৃতিত্ব এখানেই। তিনি প্রতিপক্ষের যুক্তি শাস্ত্রকেই ব্যবহার করেছেন তাদের কথা খণ্ডন করতে। তিনি দেখিয়েছেন একই শাস্ত্রের অন্য ব্যাখ্যাও সম্ভব, কোনটা বেশি মানবিক, কোনটা বেশি যুক্তিসঙ্গত। তার তিনি শুধু সংস্কারক ছিলেন না, একজন অত্যন্ত দক্ষ তার্কিকও ছিলেন। একদম। আর এর জন্য তাকে কম সামাজিক বিরোধিতা, ব্যক্তিগত আক্রমণ সহ্য করতে হয়নি। কিন্তু তিনি থামেননি। তার চেষ্টা আর লর্ড বেন্টিংকের সাহায্যে শেষ পর্যন্ত 1829 সালে এই প্রথা আইনত বন্ধ হয়। সত্যি ভাবলে অবাক লাগে সেই সময়ের পরিপ্রেক্ষিতে। আচ্ছা, তিনি তো শুধু সতীদাহ প্রথা নিয়ে কাজ করেননি, আরও অনেক কিছু করেছেন। না, অবশ্যই না। নারী শিক্ষা, বিধবা বিবাহ, নারীদের সম্পত্তির অধিকার, এসব নিয়েও তিনি কথা বলেছেন। আর এরপর 1828 সালে তিনি ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। হ্যাঁ, ব্রহ্ম সমাজ, যেটা ছিল একেশ্বরবাদী, মূর্তি পূজা বা কঠোর জাতিভেদ প্রথার বিরোধী একটা সংগঠন। এর প্রভাব কতটা ছিল দেখুন। সত্যি বলতে কি, ব্রাহ্ম সমাজের প্রভাব শুরুতে হয়তো মূলত কলকাতা কেন্দ্রিক শিক্ষিত মানুষদের মধ্যেই একটু বেশি ছিল, কিন্তু এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব কিন্তু অস্বীকার করা যায় না। এটা যুক্তিবাদ, ধর্মীয় সহনশীলতা আর সামাজিক সংস্কারের একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল, যা পরে আরও অনেক মানুষকে প্রভাবিত করেছে। এটা ছিল সমাধির পুরনো ধ্যান ধারণার উপর একটা বিরাট ধাক্কা। শিক্ষার কথা যদি বলি, সেখানেও তো তার বিরাট অবদান। তিনি বুঝেছিলেন যে আধুনিক জ্ঞান বিজ্ঞান ছাড়া সমাজের উন্নতি সম্ভব না। ঠিক তাই। আর সেই কারণে তিনি এদেশে ইংরেজি শিক্ষার প্রসারে জোর দিয়েছিলেন। ডেভিড হেয়ারের সঙ্গে মিলে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন, তাই না? হ্যাঁ, যেটা পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজ হয়। এটা ছিল আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারে একটা মাইল ফলক। আর নিজের চিন্তাভাবনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি কিন্তু মিডিয়াকেও ব্যবহার করেছিলেন। ঠিক, সংবাদপত্র প্রকাশ করেছিলেন। বাংলাতে ছিল সংবাদ কৌমুদি, আর ফার্সিতে মিরাত উল আকবর, জনমত তৈরির একটা মাধ্যম, হাতিয়ার বলা যেতে পারে। তিনি খুব সচেতনভাবেই এই গণমাধ্যমকে ব্যবহার করেছিলেন, একদিকে সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়তে, অন্যদিকে আধুনিক শিক্ষার পক্ষে কথা বলতে। এটা দেখলে বোঝা যায় তিনি তার সময় থেকে কতটা এগিয়ে ভাবতেন। জীবনের শেষের দিকে তিনি তো ইংল্যান্ডেও গিয়েছিলেন 1831 সালে মুঘল সম্রাটের দূত হিসেবে। হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের স্বার্থে কথা বলার জন্য। আর মুঘল সম্রাট দ্বিতীয় আকবরই কিন্তু তাকে রাজা উপাধি দেন, তার জ্ঞান আর কাজের স্বীকৃতি হিসাবে। কিন্তু দুঃখের বিষয়, তিনি আর দেশে ফিরতে পারেননি। 1833 সালে ইংল্যান্ডের ব্রিস্টল শহরেই তার মৃত্যু হয়। তাহলে এত সব আলোচনার পর আমরা কোথায় দাঁড়ালাম?
রাজা রামমোহন রায় ছিলেন একরকম, মানে প্রাচ্য আর পাশ্চাত্যের সেতু বন্ধনকারী। তিনি ভারতীয় সমাজে আধুনিকতার দরজাটা খুলে দিয়েছিলেন বলা চলে। নিঃসন্দেহে তার কাজ শুধু ওই সময়ের কিছু খারাপ প্রথা দূর করেনি, বরং একটা নতুন পথ দেখিয়েছিল কিভাবে যুক্তি, মানবতা আর নিজেদের ঐতিহ্যের একটা মেলবন্ধন ঘটিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। তিনি আসলে দেখিয়েছেন যে সমাজের গভীরে বসে থাকা বিশ্বাসকেও প্রশ্ন করা যায়, আর পরিবর্তন আনাও সম্ভব যদি সদিচ্ছা আর সঠিক পদ্ধতি থাকে। তার দেখানো পথটা আমার মনে হয় আজও খুব প্রাসঙ্গিক, বিশেষ করে যখন আমরা যুক্তি আর প্রথার সংঘাত নিয়ে কথা বলি। একদম। আচ্ছা, শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। রামমোহন রায় বা তার মতো মানুষেরা যদি সেদিন ওইভাবে সমাজের মূলে আঘাত না করতেন, প্রশ্ন না তুলতেন, তাহলে আজকের সমাজটা ঠিক কোথায় দাঁড়িয়ে থাকত? তাদের সেই লড়াইয়ের প্রাসঙ্গিকতা কি আজও একই রকম নেই, হয়তো অন্য চেহারায়? এটা কিন্তু ভাবার বিষয়।